Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, today we are going to discuss a very important topic, that is actually existence of creator, the proof of the existence of the creator. Allah subhanahu সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ। সৃষ্টিকর্তা যে আছেন তার অস্তিত্ব যে সত্য, আজকে আমরা সেটা প্রমাণ করার জন্য একটা আলোচনা করছি ইনশাআল্লাহ। সো প্রথমে আমি আসলে এই আলোচনাটার একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই, এটার হিস্ট্রিটা আমরা একটু দেখে নিতে চাই, হিস্ট্রিটা কেমন ছিল। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগে এইথিজম, সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে না এমন চিন্তা পৃথিবীতে তেমন ছিলই না বললে মিথ্যা হবে না। খুবই নমিনাল, খুবই সামান্য ছিল বিশ্বাস এবং সন্দেহ, ডাউট অ্যান্ড ফেইথ, এই দুইটার মধ্যে একটা আলোচনা ছিল। কখনো এমন হয় নাই যে এইথিজম, সৃষ্টিকর্তা নেই, এই আলোচনাটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে কখনো আসে নাই। আমরা 1500 শতকের পর, বিশেষ করে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, এবং সেই রেভলিউশন অনুযায়ী যখন তারা উন্নতির দিকে চলে গেল, উন্নয়নের দিকে গেল, যখন তারা ধর্মকে তাদের রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করলো, ইনফ্যাক্ট যখন সেকুলারিজমকে এস্টাবলিশ করলো, তখন থেকেই এই ফেইথটা অনেক বেশি, এইথিজম, ফেইথ অফ এইথিজম, যেটাকে আমরা বাংলায় নাস্তিকতা বলি, নাস্তিকতা অনেক বেশি তখন থেকেই প্রমিনেন্ট। বিশেষ করে যখন কমিউনিজম রাষ্ট্র স্ট্যাবলিশ করলো, সেটা তো পরিপূর্ণভাবেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তারা তাদের নিজেদের প্রয়োজনেই এই ওপিনিয়নটাতে অনেক বেশি ফুয়েলিং করেছিল। ডারউইনের মতবাদটাকে তারা অনেক বেশি পিক করে এবং তারা অনেক বেশি এটাকে প্রচার করে আসলে তাদের রাষ্ট্রের একটা, ইনফ্যাক্ট সেখানেও তারা একটা স্পিরিচুয়াল ভিত্তি খুঁজে পেতে চেয়েছিল, যে তারা যেটা বিশ্বাস করে দ্যাট ইজ ট্রু, উইদাউট দ্যাট অ্যাকচুয়ালি দে কুডন্ট সার্ভাইভ। ইনফ্যাক্ট ফাইনালি আমরা দেখেছি যে তারা সার্ভাইভ করে নাই। তো যাক, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। আমি আমার আলাপটাকে মূলত 3টা ভাগে বিভক্ত করব। প্রথমত আমরা আলাপ করব যে রেশনাল ওয়েতে সৃষ্টিকর্তাকে যেভাবে প্রুফ করা হয়, দ্যাট ইজ মোস্ট রেশনাল এবং অনেক বেশি অ্যাকসেপ্টেড, কোনো সন্দেহ নেই। তারপর আমরা আমাদের পদ্ধতি, আজকে যেটা আমি আলাপ করব সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। এরপর আমি চেষ্টা করব এইথিস্টদের কিছু কোশ্চেন, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না, তাদের কিছু কোশ্চেন নিয়ে, সামান্য কিছু ইম্পর্টেন্ট ক্রুশাল কোশ্চেন নিয়ে হ্যান্ডেল করার জন্য। সো প্রথমে যে আলোচনাটা আমি করতে চাই সেটা হচ্ছে যে, যেভাবে আমরা সৃষ্টিকর্তাকে সবসময় বিলিভ করি, whenever there is some sort of organization, আমরা বিলিভ করি যখনই কোনো ধরনের অর্গানাইজেশন থাকবে, তার পিছনে কোনো না কেউ অর্গানাইজার থাকবে। সেটা না থাকলে এই অর্গানাইজেশনটা আসলে হওয়া সম্ভব না। একটা সিম্পল এক্সাম্পল, আমি যদি বাসায় একা থাকি, তাহলে আমি দেখব যে আমার বিছানাটা হয়তো অগোছালো। আমি অন্য কোনো রুম থেকে এসে যদি দেখি যে আমার বিছানাটা গোছানো আছে, তাহলে আমি কিন্তু ডাউট করব, ইদার আমি ভুলে গিয়েছি, অথবা আমি চিন্তা করব যে এখানে হয়তো এমন কেউ এসেছে যাকে আমি এখনও দেখি নাই, বাসায় এসেছে, সে এই বিছানাটাকে অর্গানাইজ করেছে, এটাকে গুছিয়ে দিয়েছে। যদি তেমন কেউ না থাকে, তাহলে আমরা কিন্তু মনে মনে একটা লেভেলে ডাউট ফিল করব, পুরো ভয় পাবো যে আসলে ঘটনাটা কীভাবে ঘটলো। এটা খুবই রেশনাল যে মানুষ কখনোই কোনো কিছু এমনি হয় এটা বিলিভ করতে চায় না। আরব বেদুইনদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তোমরা কিভাবে বিশ্বাস করো সৃষ্টিকর্তা আছে, তখন তারা বলল যে একটা বিখ্যাত উক্তি, আমরা যখন উটের কোনো একটা উটের বিষটা দেখি, সেখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে একটা উট ছিল, তা না হলে এটা আসতো না। সো পুরো ইউনিভার্সটা ইট ইজ ইন এক্সিস্টেন্স, এটা এক্সিস্ট করে। তো এখানে এটা এক্সিস্ট করে, এত বড় একটা বিষয়, কোনো একজন অর্গানাইজার না থাকলে এটা এখানে আসা সম্ভব না। সো দ্যাট ইজ দ্য মোস্ট রেশনাল আর্গুমেন্ট উই হ্যাভ বিন ডিসকাসিং অ্যান্ড উই হ্যাভ বিন লিসেনিং থ্রু আউট দ্য হিস্ট্রিজ, কোনো ডাউট নেই। আজকে আমি একটা নতুন অ্যাপ্রোচ, যেটা আমি মনে করি যে এটা হয়তো আমাদের এখনকার সময় অনেকগুলো কোশ্চেনকে আনসার করতে, এখন আমরা অনেক বেশি ইকুইপড এই অ্যাপ্রোচে আনসার করার জন্য, এই অ্যাপ্রোচটাতে যাওয়ার জন্য। সো আমি যে অ্যাপ্রোচটা নেব আজকে, আমরা ন্যাচারাল ল অ্যানালাইজ করব। ন্যাচারাল ল এর কোর ইনসাইড লটা আসলে কেমন, এই ল থেকে অ্যানালাইজ করে আমরা বুঝতে চেষ্টা করব
যে সেখানে আমরা কিভাবে সৃষ্টিকর্তার এক্সিস্টেন্স প্রমাণ করতে পারি। ন্যাচারাল ল হচ্ছে এমন একটা বিষয় যেটা আসলে আমরা দেখি সব সময় একই রকমভাবে যেটা ঘটতে থাকে, হতে থাকে, যেটার কোনো ব্যত্যয় হয় না, যেটার কোনো এক্সেপশন হয় না, চেঞ্জ হয় না। আমরা ক্যালেন্ডার কিভাবে প্রেডিক্ট করি? আমরা আজ থেকে 5 বছর পর ক্যালেন্ডারে কোন ডেটটা কী হবে আমরা কিন্তু বলতে পারি। কেন বলতে পারি? বিকজ আমরা জানি যে এই যে দিন রাতের পরিবর্তন, এই সূর্যের যে ঘূর্ণন, পৃথিবীর তার চারপাশে পরিভ্রমণ, সব কিছু একটা স্পেসিফিক নিয়ম মেনটেন করে, একটা ল মেনটেন করে। এই ল এর বাইরে সে যেতে পারবে না। এই জন্য আমরা ক্যালেন্ডার প্রণয়ন করতে পারি, আমরা ডে প্রণয়ন করতে পারি, আমরা আমরা ডের একটা দিনে কত ঘন্টা হবে, কখন সূর্যোদয় হবে, কখন সূর্যাস্ত হবে, এইটা আমরা বলতে পারি। এটা হচ্ছে ল এর নেচার। আমরা ল আছে বলেই এই ডে, ক্যালেন্ডার এগুলোকে প্রেডিক্ট করতে পারি। এগুলো প্রেডিক্ট করে আমরা সেই অনুযায়ী আমাদের অ্যাকশনগুলো, অ্যাক্টিভিটিগুলোকে অর্গানাইজ করতে পারি। আরেকটা এক্সাম্পল, ওয়েদার। আপনি জানেন আমরা ওয়েদার ফোরকাস্ট করি, ওয়েদার প্রেডিক্ট করি। কীভাবে করি? বিকজ আমরা জানি যে এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন, একটা নির্দিষ্ট ল ফলো করবে। সো ল এর নিয়ম হচ্ছে, ল নিজের মধ্যে একইভাবে আবর্তিত হয়, একই ল সবসময় একই রকম। এটা হচ্ছে গিয়ে ফিক্সড। যদি ল ফিক্সড না হতো তাহলে আমরা কোনো কিছুই প্রেডিক্ট করতে পারতাম না, কোনোভাবেই আমরা আমাদের ফিউচার রুটিন করতে পারতাম না, আমরা আমাদের ক্যালেন্ডার ডিজাইন করতে পারতাম না। ল ফিক্সড তার প্রমাণ আমরা সব জায়গায় দেখি। যেমন আমরা যে ডিসিপ্লিনে পড়াশোনা করি, মেডিকেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সবগুলো ডিসিপ্লিন ল ফিক্সড বলেই আমাদের পক্ষে ডিসকভার করা, সে অনুযায়ী স্টাডি করা এবং সে অনুযায়ী প্রেডিক্ট করা সম্ভব। মেডিকেল সায়েন্স, আমাদের ফিজিক্স, আমাদের শরীর যদি বিভিন্ন সময় বিভিন্ন রকম আচরণ করতো, যদি একটা নির্দিষ্ট ল ফলো না করতো, মেনটেন না করতো, তাহলে আমরা মেডিকেল সায়েন্স ডেভেলপ করতে পারতাম না। পৃথিবীতে এখন প্রায় 800 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য মেডিকেল সায়েন্স একই রকম। তা আমরা এটা পারি কেন? কারণ প্রত্যেকটা বডি, প্রত্যেকটা শরীর একই রকম নিয়ম মেনটেন করে। গ্যাস্ট্রিকের কী ওষুধ হবে, জ্বর হলে কি করতে হবে, এরকম বিভিন্ন অসুখে আমরা কি করব, আমাদের শরীরে যদি কোনো অ্যালার্জি হয় তাহলে সেখানে কি ট্রিটমেন্ট হবে, ডক্টর প্রেসক্রাইব করে। কেন প্রেসক্রাইব করে? কারণ আমাদের শরীর একটা স্পেসিফিক ল ফলো করে। এই ল এর বাইরে আমাদের শরীর যেতে পারে না। যদি আমাদের শরীর যদি ল এর বাইরে যায় তাহলে মেডিকেল সায়েন্স এখানে আর কাজ করবে না। এখন যে করোনা পরিস্থিতি চলছে, আমরা এই করোনা আমাদের শরীরের সাথে কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে অ্যাকশন করে, এটা বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং হোপফুলি ইনশাআল্লাহ সায়েন্টিস্টরা কোনো না কোনো সময় এটা সমাধান নিয়ে বের হয়ে আসবেন। ভ্যাকসিন ডেভেলপ করতে পারবেন, ডেভেলপ করে আমাদেরকে দিতে পারবেন। ভ্যাকসিনটা আসলে কি? ভ্যাকসিনটা হচ্ছে একটা কিউর, যেটা আমরা শরীরে ওই যে রোগটা, জীবাণুটা কিভাবে কাজ করে এটা ডিসকভার করে তাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য ওই রকম জীবাণুরই তারই একটা পরিচিত কোনো একটা মানে লোয়ার মাইল্ড লেভেলের ভার্সন আমরা আমাদের শরীরের সাথে ইন্ট্রোডিউস করি। সো দিজ আর অল অ্যাবাউট ল। সবাই চেষ্টা করছে কিভাবে আমরা, এই যে করোনার ক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করছে যে এটা কিভাবে কাজ করে। করোনার ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা 380 বার তার জেনোম চেঞ্জ করেছে, তার স্ট্রাকচার চেঞ্জ করেছে। এই জন্য আমরা এক্ষেত্রে এখনও ভ্যাকসিন ডিসকভার করতে পারছি না, অনেক ডিফিকাল্টিস ফেস করছি। সো ল ফিক্সড। আমরা আরও বিভিন্ন এক্সাম্পল থেকে এটা বুঝতে পারি। যেমন পানির নিয়ম হচ্ছে, পানি হচ্ছে হাইড্রোজেন, 2 মলিকিউল হাইড্রোজেন এবং 1 মলিকিউল অক্সিজেন, H2O। তাকে ওইটাই মেনটেন করতে হবে, সে এইটাই ফলো করবে। যদি হাইড্রোজেনের মলিকিউল যদি একটা কমে যায় তাহলে সেটা আর পানি থাকবে না। অক্সিজেনটা যদি তার বন্ধন থেকে ছুটে যায় তাহলে সেটাও আর পানি থাকবে না। কার্বন ডাইঅক্সাইড একই রকম। প্রত্যেকটা উপাদান আমরা দেখব যে একটা ফিক্সড নিয়মের মধ্যে আবদ্ধ, নিয়মের বাইরে এটা বের হতে পারে না। সো পানি যদি তার এই নিয়মের মধ্যে থাকতে চায় তাহলে তাকে আরও অনেকগুলো লিমিটেশনের মধ্যে থেকেই সেই অবস্থার মধ্যে থাকে। যদি আমরা জানি যে পানির তাপমাত্রা যদি বাড়তে থাকে, একটা পর্যায়ে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, মলিকিউলগুলো আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে সেটার
পানির অস্তিত্বে থাকে না। সো আমরা দেখতে পাচ্ছি ল এমন একটা বিষয় যেটা হচ্ছে আসলে ফিক্সড। ল তার নিজের বাইরে বের হতে পারে না। ল নিজের বাইরে বের হতে যদি পারতো তাহলে আমরা কোনো কিছুই প্রেডিক্ট করতে পারতাম না। আমরা একটা আনসার্টেন ওয়ার্ল্ডের মধ্যে বসবাস করতাম, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারতো। বাট আমরা জানি যে কোনো সময় যে কোনো কিছু হবে না। আগামীকাল সকাল 6:30 সূর্যোদয় হবে, জানি না 5:30, আজকে আগামীকাল যখন হবে আমরা জানি, এটা আমাদের কাছে ফিক্সড। কখন সূর্যাস্ত হবে আমরা জানি, আমাদের কাছে ফিক্সড। কখন সেহরি করতে হবে, কখন ইফতার করতে হবে, আমরা মুসলিম, আমরা জানি, বিকজ এইটা একটা ল মেনটেন করে। সো আমরা দেখতে পাচ্ছি যে ল তার আইডেন্টিটি, তার মধ্যে যা আছে সে চেঞ্জ করতে পারে না। ল একটা লেভেলে ফিক্সড, পরাধীন। এর মধ্যে ফোর্স করা আছে এই নিয়মগুলো, ন্যাচারাল ল, এটা তার একটা অ্যাট্রিবিউটস। ওয়ান অফ দ্য অ্যাট্রিবিউট অফ ল, যে ল ফিক্সড। ল চেঞ্জ করতে পারে না নিজেকে চেঞ্জ করতে পারে না। যদি চেঞ্জ করতে পারতো তাহলে কোনো স্টাডি, কোনো ধরনের ডিসিপ্লিন আমরা ডেভেলপ করতে পারতাম না। সো দিস ইজ কনফার্ম। ল যে নিজে চেঞ্জ করতে পারে না, সেটার আরেকটা প্রমাণ হচ্ছে পানির ব্যতিক্রান্ত প্রসারণ, অ্যানোমালাস এক্সপানশন বলা হয় এটাকে। ন্যাচারালি পানির নিয়ম হচ্ছে, পানির ল হচ্ছে, পানির যখন তাপমাত্রা বাড়তে থাকবে তখন সে আয়তন বাড়বে, এক পর্যায়ে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধনটা ছিন্ন হয়ে যাবে। আবার পানির যখন তাপমাত্রা কমতে থাকবে তখন তার আয়তন কমতে থাকবে। কিন্তু এই যে পানির যে ন্যাচারাল নিয়ম, এটা যে ফিক্সড করা হয়েছে, তার প্রমাণ আমরা দেখব। পানি যখন 4°C নিচে নামতে থাকে তখন ন্যাচারালি এই পানিটা আর আয়তনে কমে না, সে আয়তনে বেড়ে যায়। সো এটা যদি ন্যাচারালি ইভলভ করতো, এটা যদি এমনি হতো, এটা যদি ফিক্সড না হতো, তাহলে আমরা দেখতে পেতাম যে পানির ঘনত্ব তাপমাত্রা কমার সাথে সাথে, সবগুলো পদার্থেরই তাপমাত্রা কমার সাথে সাথে ঘনত্ব কমতে থাকে। পানির এক্ষেত্রে ঘনত্ব কমতো, কিন্তু পানির ঘনত্ব কমে না, পানির ঘনত্ব বরং বেড়ে যায়। তাহলে কি তার মধ্যে এই লটা ফিক্সড করা আছে, সে নিজে ফিক্সড করে নাই। যদি নিজে ফিক্সড করতো তাহলে পানির ঘনত্ব ওই পর্যায়ে গিয়ে কমতো না, এই পর্যায়ে গিয়ে তার ঘনত্বটা বাড়তেই থাকতো। বাড়লে কি হতো আমরা জানি, এটা একটা অবজেক্টিভ ওরিয়েন্টেড ঘটনা। যদি পানির তাপমাত্রা 4°C নিচে বাড়তেই থাকতো, মানে পানির ঘনত্ব যদি কমতেই থাকতো, তাহলে আমরা আর সুপেয় পানি, আমরা আর পানি পেতাম না। পানির যখন 4°C নিচে তাপমাত্রা কমতে থাকে, তখন তার আয়তনটা বাড়লে কি হয়, পানিগুলো আর নিচে নামতে পারে না, বরফটা উপরে ভাসতে থাকে। যদি তার আয়তন কমতো তাহলে পানিগুলো নিচের দিকে পড়তো, এবং কি হতো, আমরা আস্তে আস্তে করে তরল পানি হারিয়ে ফেলতাম। সবগুলো পানি নিচ থেকে উপরের দিকে বরফ হয়ে যেত, আর পানিগুলো কখনো তরল অবস্থায় আমরা পেতাম না। সো দ্যাট ইজ ফিক্সড। আমরা দেখতে পাচ্ছি ল এর মধ্যে আছে ন্যাচারালি ফিক্সেশন, ইট মাস্ট বি ফিক্সড। এটা এর পরবর্তী স্টেপটা তাহলে কি, আমরা দেখতে পাচ্ছি যে ল নিজে মডিফাই করতে পারে না। ল যদি তার মধ্যে কোনো টেম্পারমেন্ট হয়, আমরা দেখতে পাচ্ছি যে এখনকার একটা প্রমিনেন্ট ডিসকাশন যে গ্লোবাল ওয়ার্মিংয়ে কী হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কতটুকু বাড়ছে? 1500 শতকের পর থেকে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো, মানুষ যখন অনেক বেশি ফসিল ফুয়েল পোড়াতে শুরু করলো, তার তাপমাত্রা বেড়েছে বিগত 500 বছরে মাত্র 1°। এই 1° তাপমাত্রা বাড়ার ফল কি আজকে আমরা দেখতে পাচ্ছি? সাইক্লোন, ঘূর্ণিঝড়, ধ্বংস। ইভেন আমরা এক্সপেক্ট করতেছি যে অনেকগুলো লোল্যান্ড পানির নিচে ভেসে যাবে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং পৃথিবী অনেক ভলেটাইল হয়ে গিয়েছে। সো যদি সে নিজে ফিক্স করতে পারতো, তাহলে সে আগের তাপমাত্রায় আমরা দেখতাম ন্যাচারালি ফেরত আসতো, কিন্তু ফেরত আসতে সে পারবে না, বিকজ এটা একটা কজ। লকে আমরা এখানে পুশ করেছি, আমরা অনেক বেশি ফুয়েলিং করে এটাকে চেঞ্জ করার ফল আমরা এই ব্যালেন্সটা নষ্ট করার রেজাল্ট আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা জানি যে ওজোন লেয়ারের মধ্যে বিভিন্ন জায়গায় ফাটল তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় ফুটা তৈরি হয়েছে, গর্ত তৈরি হয়েছে। যদি নিজে রিপেয়ার করতে পারতো, মডিফাই করতে পারতো, তাহলে আমরা দেখতাম যে এটা রিপেয়ার্ড হয়ে গিয়েছে।
ওখান থেকে অতিবেগুনি রশ্মি খুব সহজেই ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে এবং এটা মানুষের ক্ষতি করে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে সেটা পারে না, সে নিজেকে নিজে মডিফাই করতে পারবে না। সো এই জন্য আমরা বলছি যে আমাদের অ্যাকশনগুলোকে কন্ট্রোল করতে হবে যেন আমরা এই ব্যালেন্সটা মেনটেন করতে পারি। এই যে ব্যালেন্স ইটসেলফ প্রমাণ করে, আমরা যে ব্যালেন্সটা মেনটেন করতে চাচ্ছি, ব্যালেন্স ইটসেলফ প্রমাণ করে যে প্রত্যেকটা প্রত্যেকটা মেজারমেন্ট এটা ফিক্সড। আমরা যদি একটাকে চেঞ্জ করি তাহলে তার ইফেক্ট গিয়ে আরেকটাতে পড়বে। যখন পড়বে তখন সেই যে নিজেকে তার অস্তিত্বের মধ্যে রাখতে পারবে না, সে ডেমোলিশড হয়ে যাবে এবং সে নিজেকে নিজে রিপেয়ার করতে পারবে না। আস্তে আস্তে করে আমরা দেখব যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। আমরা পৃথিবীর ব্যালেন্স আস্তে আস্তে করে আসলেই হারিয়ে ফেলছি, বিকজ আমরা এর মধ্যে অনেক ধরনের চেঞ্জ, অনেক ধরনের টেম্পারিং করছি, যে টেম্পারিংটা অনেক বড় অন্যায়। অনেক আন্দোলন চলছে এটা এগুলোর বিরুদ্ধে এবং আমরা আসলে কান দেই নাই। সো সৃষ্টিকর্তা হয়তো নিজেই, আমি এখনও সৃষ্টিকর্তার প্রমাণে এখনও যাই নাই, তবু নেচারিস্টদের ভাষায় বলতে হয় নেচার নিজেই হয়তো বা তাকে রেকটিফাই করার জন্য মানুষের এই অ্যাকশনগুলোকে কন্ট্রোল করার জন্য সৃষ্টিকর্তা এখানে একটা কন্ট্রোল নিয়ে আসছেন। আমরা দেখছি এখন ফুয়েল কনজাম্পশন অনেক কমে যাচ্ছে, হয়তো বা পৃথিবী কিছুটা হইলেও শান্ত হবে ইনশাআল্লাহ। সো যখন নিজেকে নিজে মডিফাই করতে পারে না, সামান্য একটু চেঞ্জকে সে ফিক্স করতে পারে না, সেট করতে পারে না, তাহলে প্রশ্ন আসে কি নিজেকে নিজের মধ্যে অ্যাট্রিবিউটগুলোকে ইন করতে পেরেছিল প্রথম দিকে যখন সে কিছুই ছিল না? গুলো যখন কিছুই ছিল না, জিরো ছিল, তখন তো সে নিজেকে নিজের মধ্যে আর এই অ্যাট্রিবিউটগুলোকে অ্যাড করতে পারে নাই। অলরেডি সে যতটুকু অ্যাচিভ করেছে সেটাকে সে তার মধ্যে অ্যাড করতে পারে নাই, কারণ সে নিজেকে নিজে মডিফাই করতে পারে না, সে নিজেকে নিজে রিপেয়ারই করতে পারে না। কমপ্লিট হওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি সে অনেক ডিপেন্ডেন্সির মধ্যে থেকে নিজেকে নিজে মডিফাই কিংবা রিপেয়ার কোনো কিছুই করতে পারে না। নিজের মধ্যে ফিক্সড। সো প্রথম দিকে যখন কিছুই ছিল না, যখন সে এক্সিস্টেন্সের মধ্যে ছিল না, তখন আমরা সার্টেনলি বলতে পারি যে তার মধ্যে সে তার অ্যাট্রিবিউটগুলোকে ইন করে নাই। হচ্ছে লিমিটেড। মানি হচ্ছে এর অপর নাম হচ্ছে লিমিটেশন। আমরা এই লিমিটেশনগুলোই ফাইন্ড করি এবং এটাই আমরা ডিসকভার করে আমরা এই এই লিমিটেশনটাকে ইউজ করি। ঠিক আছে, বাতাসের যে লিমিটেশন আমরা জানি, আমরা বাতাসের মধ্যে উড়ে থাকা একটা পাখি যেভাবে বাতাসে উড়ে থাকে, মাছ যেভাবে পানির মধ্যে ভেসে থাকে, আমরা এটা ডিসকভার করে আমরা সেটাকে সেই লটাকে ইউজ করছি কোথায়? আমরা সেই লটাকে ইউজ করছি প্লেন বানিয়ে আমরা সেই লটাকে নিজেদের জন্য ইউজ করছি, আমরা এটাকে আমাদের কাজে লাগাচ্ছি। সো আমরা যেটা করি, গুলোকে ডিসকভার করে আমরা সেগুলোকে ইউটিলাইজ করি। যদি নিজেকে নিজে চেঞ্জ করতে পারতো, রিপেয়ার করতে পারতো, মডিফাই করতে পারতো, তাহলে আমরা এই টেকনোলজিগুলো ইউজ করতে পারতাম না, কারণ আমরা জানতাম, আমাদের মধ্যে ফিয়ার থাকতো এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, যে কোনো সময় সে মডিফাই করে নিজেকে অন্যরকম হয়ে যেতে পারে। সো আমরা সবসময় ভয়ে থাকতাম। আসলে আমরা এটা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি এটা এভাবেই থাকবে এবং এভাবেই চলবে, আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমাদের জীবনযাপন করব, এখানে কোনো সমস্যা নেই। সেজন্য আমরা গাড়ি, প্লেন, আমরা আমাদের ডিসিপ্লিনগুলো, মেডিকেল সায়েন্স আমরা ডেভেলপ করি। সো এই ফিক্সড জায়গাতে সে যখন নিজেকে নিজে রিপেয়ার করতে পারে নাই, মডিফাই করতে পারে নাই, তার মানে কি? তার মানে প্রথমবার যখন সে এই অ্যাট্রিবিউটগুলো তার মধ্যে এসেছে, সেই অ্যাট্রিবিউটগুলো নিজের মধ্যে নিজে ফিক্স করতে পারে নাই, নিজের মধ্যে নিজে আনতে পারে নাই। যেহেতু ফিক্সড, তার মধ্যে অ্যাট্রিবিউটগুলো সে নিজে আনে নাই, সে যেহেতু ডিপেন্ডেন্ট, লিমিটেড, সে তার অ্যাট্রিবিউটগুলো, সে তার নিয়মগুলো নিজের মধ্যে তৈরি করতে পারে নাই। আমরা দেখেছি পারলে সে অনেক কিছুই পারতো। আমরা দেখতাম আনপ্রেডিক্টেবল, অনেক কিছুই হয়ে যেত। পৃথিবী 24 ঘন্টার দিন রাত হতো না, হয়তোবা অন্যরকম হতো। আমরা হয়তোবা সারাটা দিন পেতাম একসাথে, 24 ঘন্টার পেতাম দিন, 24 ঘন্টার পেতাম রাত। পৃথিবী তার ঘূর্ণন হয়তোবা বন্ধ করে দিত, সূর্য হয়তোবা তার চলা বন্ধ করে দিত, সূর্য হয়তোবা আরও অনেক কিছু হতে পারতো। আমরা জানি এগুলো হচ্ছে না, এগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আমরা জানি এটা সূর্যেরও এখন আমরা একটা আয়ুষ্কাল নির্ধারণ করতে পারি, একটা ফিক্সড টাইম আছে যখন সূর্য সে তো বামন হয়ে যাবে, আপনারা জানেন, শেষ হয়ে যাবে। এর আগ পর্যন্ত যে যেভাবে চলছে সেভাবে চলবে। উই ক্যান প্রেডিক্ট, উই ক্যান ওয়ার্ক অন ইট। আমরা দেখতে পাচ্ছি যে নিজেকে নিজে যেহেতু মডিফাই করে নাই, সে নিজের মধ্যে নিজে এই অ্যাট্রিবিউটগুলোকে অ্যাড করে নাই। এগুলো অবশ্যই
বাইরের কোনো একটা জায়গা থেকে তার মধ্যে অ্যাড করা হয়েছে। অবশ্যই ল এগুলো ইনহেরিট করেছে কোনো না কোনো আউটার সোর্স থেকে। এখন আউটার সোর্সগুলো কেমন হবে? পানি H2O, দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেনে মিলে পানি হয়। এটা কোথাও না কোথাও থেকে এই দুইটা হাইড্রোজেন এবং দুইটা অক্সিজেনের মধ্যে এই বন্ধনটা করা হয়েছে। কোথাও না কোথাও থেকে তাকে ওই নির্দিষ্ট তাপমাত্রাটা দেওয়া হয়েছে, যে তাপমাত্রায় এই পানিটা পানি হিসেবে থাকবে। এটা কোথা থেকে দেওয়া হয়েছে? এটা আউটার সোর্স। সেই আউটার সোর্সটা কেমন হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে এই জায়গায়। সে আউটার সোর্সটা আমরা বুঝতে পেরেছি যে লগুলোর মধ্যে এই অ্যাট্রিবিউটগুলোকে সেট করা হয়েছে, কারণ তারা ইন্ট্রিনজিক্যালি ভিতরগতভাবেই নিজেদের মধ্যে নিজেরা এই অ্যাট্রিবিউটগুলোকে সেট করতে পারে নাই, এগুলো বাইরে থেকে সেট করা হয়েছে। তাহলে বাইরে থেকে যে সেট করেছে, যেখান থেকে এটা সেট হয়েছে, তাহলে সেটা কেমন হবে? সেটা কি কোনো ল হবে? সেটা কি আর কোনো ল হবে? যে নিজেকে নিজে মডিফাই করতে পারে নাই, রিপেয়ার করতে পারে নাই, সেটা কি আরও কোনো লিমিটেড কিছু হবে যেখানে সে এই লগুলো, এই লিমিটেড বিইংগুলোর মধ্যে, লিমিটেড লগুলোর মধ্যে ল সেট করেছে? অবশ্যই না। কারণ সে যদি লিমিটেড হয়, তাহলে লিমিটেশনের ল এর মতো, ল যেরকম লিমিটেড, সে নিজেকে রিপেয়ার করতে পারে না, মডিফাই করতে পারে না, নিজের মধ্যে নিজেকে সেট করতে পারে নাই, সেরকম যেই সোর্স থেকে তার মধ্যে এই অ্যাট্রিবিউটগুলো দেওয়া হয়েছে, সেটা যদি লিমিটেড হতো, সেটা যদি সীমাবদ্ধ হতো, তাহলে তার ক্ষেত্রেও ওই একই রকম লিমিটেশনগুলো, একই রকম শর্তগুলো প্রযোজ্য হতো। যে নিজেই নিজের মধ্যে লিমিটেড থাকবে, সে তো অন্যের মধ্যে কোনো লিমিটেশন, অন্যের মধ্যে কোনো ল অ্যাট্রিবিউট দিতে পারবে না। যে নিজেই নিজেকে রিপেয়ার করতে পারে না, যে নিজেই নিজে লিমিটেড, সে অন্য কোনো একটা বস্তুর ভিতরে কীভাবে আরেকটা লিমিটেশনকে সেট করবে, আরেকটা লকে সেট করবে? অতএব যেই উৎস থেকে এই লগুলোকে, এই অ্যাট্রিবিউটগুলোকে সেট করা হয়েছে, সেই উৎসটা আউট অফ ল, লিমিটেশনের বাইরে হতে হবে। সেই উৎসটা কোনো লিমিটেশনের মধ্যে থাকতে পারবে না। ওই উৎসটার মধ্যে কোনো লিমিটেশন থাকতে পারবে না। যদি ওই উৎসের ভিতর কোনো ধরনের কোনো লিমিটেশন থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ওই উৎস অন্য কোনো কিছুর ভিতরে একই রকমভাবে কোনো ধরনের ল, কোনো ধরনের অ্যাট্রিবিউট সেট করতে পারবে না। কারণ সেই উৎসটা হচ্ছে লিমিটেড। একটা লিমিটেড বিইংয়ের পক্ষে তার লিমিটেশনের বাইরে বের হয়ে এসে অন্য কোনো একটা পদার্থের ভিতরে কোনো ধরনের কোনো ল সেট করার ক্যাপাসিটি তার মধ্যে থাকবে না। অতএব যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বস্তু, এই বস্তুগুলো যেহেতু ল মেনটেন করে, ল মানে লিমিটেশনের মধ্যে আছে, তার মানে তার মধ্যে লিমিটেশনগুলো আরোপ করা হয়েছে। যেহেতু সে নিজেই নিজের মধ্যে লিমিটেশনগুলো আরোপ করতে পারে নাই, এটা প্রমাণিত, সেক্ষেত্রে অন্য একটা উৎস থেকে তার মধ্যে লিমিটেশনগুলো আরোপ করা হয়েছে। তো সেই উৎসটা অবশ্যই লিমিটেশনের বাইরে হতে হবে। যদি লিমিটেশনের বাইরে না হয়, তাহলে একই ধরনের লিমিটেশন, একই ধরনের কন্ডিশন সূত্র সেই উৎসের জন্য প্রযোজ্য। সেই উৎসের জন্য একই ধরনের কন্ডিশন প্রযোজ্য। সেই উৎসটা লিমিটেশনের বাইরে বের হতে পারবে না, এবং সে অন্য কোনো কিছুর মধ্যেই কোনো ধরনের ল, কোনো ধরনের অ্যাট্রিবিউটস, কোনো ধরনের বৈশিষ্ট্য ইনপুট করতে পারবে না। অতএব সেই উৎসটা হতে হবে আনলিমিটেড। আনলিমিটেড হলেই কেবল তার পক্ষে সম্ভব সেই উৎসটার পক্ষ থেকে অন্য কোনো বস্তুর ক্ষেত্রে, পদার্থের ক্ষেত্রে এরকম ল ইম্পোজ করা যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে এই লগুলো ইম্পোজ করা হয়েছে নেচারের ভিতরে, ইউনিভার্সের ভিতরে, প্রত্যেকটা বস্তুর ভিতরে, সেই উৎসটা হতে হবে আনলিমিটেড, বিয়ন্ড এনি ল, বিয়ন্ড এনি লিমিটেশন, বিয়ন্ড এনি মেজারমেন্ট। সেই উৎসটা হতে হবে সব ধরনের মেজারমেন্টের বাইরে। ওনাকে হতে হবে, সেই উৎসটাকে হতে হবে আনলিমিটেড। আমরা এটাকেই বলছি যে আনলিমিটেড একটা বিইং, যেখান থেকে এই লিমিটেড বিইংগুলোর ক্রিয়েট করা হয়েছে, লিমিটেড বিইংগুলোর মধ্যে লগুলোকে, অ্যাট্রিবিউটসগুলোকে ইম্পোজ করা হয়েছে, সেই আনলিমিটেড বিইং হচ্ছেন ক্রিয়েটর। তিনি এই সব কিছুকে ক্রিয়েট করেছেন। আমাদের মধ্যে এই ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, প্রকৃতির মধ্যে ল, সূর্যের মধ্যে, চন্দ্রের মধ্যে, সবগুলো জায়গার মধ্যে লিমিটেশনটাকে উনি আরোপ করেছেন, এবং ওনাকে হতে হবে আনলিমিটেড বাই নেচার।
প্রকৃতি থেকে, ল থেকে আমরা বুঝতে পারি উনি হতে হবে বিয়ন্ড এনি ল। হি মাস্ট বি আউট অফ এনি ল, হি মাস্ট বি আউট অফ অল লিমিটেশন। বিকজ যদি তার মধ্যে কোনো লিমিটেশন থাকে উনি এখানে ল দেওয়ার মতন কোয়ালিটি হারাবেন, ডিসকোয়ালিফাই করবেন। আর উনি যদি কোয়ালিটি হারান তাহলে এই লগুলো আসতোই না। অতএব তার মধ্যে ল দেওয়ার ক্যাপাসিটি আছে, বিকজ হি ইজ আনলিমিটেড। সো আনলিমিটেড একটা বিইং অবশ্যই থাকতে হবে। তা না থাকলে ন্যাচারালি আমরা বুঝতে পারতেছি যে এই লিমিটেশনগুলো, লগুলো, অ্যাট্রিবিউটসগুলো আসা সম্ভব না। কারণ এই অ্যাট্রিবিউটসগুলো বাই নেচার নিজেরা নিজেদেরকে রিপেয়ার করতে পারে না, নিজেদেরকে রিপ্লেস করতে পারে না, নিজেরা নিজেদের মধ্যে ফিক্সড করতে পারে না। সো এই আনলিমিটেড একটা বিইং মাস্ট, যেহেতু লিমিটেড এই এক্সিস্টেন্সগুলো আছে, চারিদিকে সব লিমিটেশন, ল এর ছড়াছড়ি, অতএব দেয়ার মাস্ট বি সামথিং হুইচ ইজ আনলিমিটেড, দ্যাট ইজ ক্রিয়েটর। আমরা বলতেছি দ্যাট ইজ ক্রিয়েটর। আনলিমিটেড কথাটা খুব ইম্পর্ট্যান্ট। আনলিমিটেড আসলে ব্যাপারটা কি, আনলিমিটেড কনসেপ্টটা আমাদের বোঝা খুব ইম্পর্ট্যান্ট। আনলিমিটেড হচ্ছে সেই বিইং যার কোনো কম্প্যারিজন হতে পারে না। যখনই আপনি একটা বিইংকে আরেকটা বিইংয়ের সাথে কম্পেয়ার করতে পারবেন, তার মানে দেয়ার ইজ মেজারমেন্ট, দেয়ার ইজ লিমিটেশন। ইউ ক্যানট মেজার আনলিমিটেড বিইংকে, ইউ ক্যানট মেজার, ইট ক্যানট কাম আন্ডার এনি মেজারমেন্ট, তাই না? আনলিমিটেড বিইং কখনো অন্য কোনো কিছু থেকে আসতে পারে না। তাহলে কি উনিও লিমিটেড হয়ে গেলেন, কারণ উনি আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে জন্মগ্রহণ করেছেন। ইট ক্যানট বি, সো উনি জন্মগ্রহণ করতে পারেন না। জন্মগ্রহণ করলেই উনি সে আনলিমিটেড বিইং হওয়ার কন্ডিশন থেকে, শর্ত থেকে বের হয়ে গেলেন। উনি আর কোনো কিছুর মধ্যেই কোনো ধরনের কোনো লিমিটেশন, কোনো ল সেট করতে পারবেন না। অতএব হি মাস্ট বি উইদাউট এনি বার্থ। উনি জন্মগ্রহণ করতে পারেন না, উনি জন্ম দেন না, নিজে উনি জন্ম দেন না। উনি জন্ম দেন না। কেন জন্ম দেন না? কারণ জন্ম দেওয়াটা হচ্ছে একটা নিয়মের বহিঃপ্রকাশ। আমরা জন্ম দিই কেন? কারণ আমরা মরণশীল। সব কিছু জন্মায় কেন? কারণ তার পূর্বপুরুষ মারা যাবে। আর জন্ম দেওয়া ইনস্টিংচুয়াল একটা ব্যাপার। উই নিড অপোজিট সেক্স, তার প্রক্রিয়ায় জন্ম হয়। সো উনি জন্ম দিবেন না কোনো কিছুকে, নেচার, বাই নেচার উনি জন্ম দিবেন না। যদি উনি জন্ম দেন, ওনার যদি জন্ম দেওয়ার ইচ্ছা থাকে, খায়েশ থাকে, ডিজায়ার থাকে, ইনস্টিং থাকে, হি ইজ উইদিন দ্যাট লিমিটেশন, হি ইজ এ লিমিটেড বিইং। এ লিমিটেড বিইং কখনো অন্য কোনো কিছুর ভিতরে ল সেট করার মতন ক্যাপাসিটি তার থাকতে পারে না, থাকবে না। ঠিক আছে? ওনার সাথে কম্পেয়ার করা যায় এমন কোনো কিছুই হতে পারে না, হবে না। যদি হয়, এগেইন উনি লিমিটেড হয়ে যাবেন, অন্য একটা কিছুর সাথে ওনাকে মেজার করা যাচ্ছে। সো সেই সৃষ্টিকর্তা তাহলে কে? আমরা এখন খুঁজে দেখি এই সৃষ্টিকর্তার পরিচয় কোথায় আছে। সৃষ্টিকর্তা যদি নিজেকে পরিচয় করতে চান, ন্যাচারালি উনি এভাবেই নিজেকে পরিচয় করবেন যে আমি জন্মগ্রহণ করি নাই, আমি জন্ম দেই না, আমার সাথে তুলনা করা যায় এমন কিছুই নাই। আমি যদি আমার পরিচয় দেই, আমি যেমন আমি তেমনই তো পরিচয় দেবো, তাই না? আমার পরিচয়, আমি একজন পুরুষ, আমার নাম সাখাওয়াত হোসেন, আমি একজন শিক্ষক, আমি একজন উদ্যোক্তা, আমি একজন কৃষি উদ্যোক্তা। আমি আমাকে আমার মতো করেই পরিচয় দেব। আমার পরিচয়টা যদি আমি আমার মতো করে না দেই, অন্য কেউ দেয়, তাহলে আমার মতো করে আমার পরিচয়টা হবে না, তাহলে আমি আমার পরিচয়টা তুলে ধরতে পারলাম না। তো সৃষ্টিকর্তার পরিচয় আমরা চিনে গেছি, অলরেডি চিহ্নিত করতে পেরেছি। উনি হচ্ছেন গিয়ে আনলিমিটেড। আনলিমিটেডের ট্রান্সলেশনটা হচ্ছে উনি কোনো কিছুর সাথে কম্পেয়ার হতে পারেন না, ওনাকে কম্পেয়ার করা যাবে না, করলে উনি লিমিটেশনের মধ্যে চলে আসবেন। উনি জন্মগ্রহণ করতে পারেন না, জন্মগ্রহণ করা একটা লিমিটেশন, তাহলে উনি আনলিমিটেড থাকছেন না। উনি জন্ম দেন না, জন্ম দিলে উনি আবার লিমিটেশনের মধ্যে পড়ে যাবেন, কারণ ওনার ইনস্টিংক্ট আছে, ওনার চাহিদা আছে, ডিজায়ার আছে, খায়েশ আছে, সেটা ওনার থাকতে পারে না, কারণ এটা একটা লিমিটেশন, এবং ওনার সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নাই। তো এই পরিচয়টা কোন স্রষ্টা দিয়েছেন? যে স্রষ্টার সন্তান আছে? না। যে স্রষ্টার কম্প্যারিজন আছে, ওনার রাইভাল আছে? না, এই স্রষ্টার রাইভাল থাকতে পারে না। রাইভাল থাকলে উনি লিমিটেড বিইং কখনো ক্রিয়েটর হওয়ার যোগ্যতা রাখে না। সো হি ডাজ নট হ্যাভ এনি রাইভাল। এবং ওনার সাথে তুলনা করা যায় অন্য অনেক কিছুকে, অন্য অনেক সত্তাকে? নো, হি ইজ নট ক্রিয়েটর। আমরা খুঁজে দেখি এটা কোথায় আছে। এই পরিচয় সৃষ্টিকর্তা একটা কিতাবে দিয়েছেন। যে কিতাবটাতে দিয়েছেন অবশ্যই সেটা সৃষ্টিকর্তার কিতাব হবে, তাই না? তিনি তার পরিচয় কিভাবে দিয়েছেন আমরা খুঁজে দেখি, পাই।
আর আরব আরবিক ভাষায় নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে সৃষ্টিকর্তা এইভাবে করে তার পরিচয় দিয়েছেন। যে পরিচয়টা আমরা সৃষ্টিকর্তার আমরা যে পরিচয়টা ডিসকভার করলাম সেটার সাথে মিলে। আসেন আমরা দেখি সেই পরিচয়টা কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, সে হি ইজ ওয়ান, হি ইজ ওয়ান। ওয়ান মিনস আহাদ, এখানে আহাদ আর ওয়াহিদ, ওয়াহিদও ওয়ান আর আহাদ। আহাদ কি আমরা হয়তো আরেকদিন আলাপ করবো ইনশাআল্লাহ। আহাদ কি? আহাদ হচ্ছে এমন একটা বিং যেটা কোনো কিছুর সম্মিলনে আহাদ নয়, এক নয়। উনি হিমসেলফ আহাদ, কোনো কিছুর হেল্প ছাড়া আহাদ। এটা একটা অনেক বড় কনসেপ্ট। আমরা ইনশাআল্লাহ কোনো হয়তো সুযোগ পেলে আমরা পরবর্তী কোনো একটা এপিসোডে সৃষ্টিকর্তার একত্ববাদ নিয়ে আলাপ করতে গেলে এটা ইনশাআল্লাহ আমরা আলাপ করব। কুল হু আল্লাহু আহাদ, উনি হচ্ছেন এক। আল্লাহুস সামাদ, উনি হচ্ছেন অমুখাপেক্ষী। উনি যদি কোনো লয়ের উপর ডিপেন্ডেন্ট হতেন তাহলে উনি লিমিটেড হতেন। কোনো কিছু করার জন্য, কোনো কিছুর জন্য যদি ডিপেন্ডেন্ট, পানি যেরকম একটা পানির মাত্রায় থাকার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা তার প্রয়োজন, 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে হবে, তা না হলে পানি থাকবে না, ডিপেন্ডেন্ট। উনি যদি এরকম ডিপেন্ডেন্ট হতেন তাহলে উনি অন্য কোনো কিছুর ভিতরে কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারতেন না। তাহলে আল্লাহুস সামাদ, আল্লাহ আল ইলাহ, দ্য অনলি ইলাহ, অনলি ক্রিয়েটর, হি ইজ সামাদ, হি ইজ অমুখাপেক্ষী, নন ডিপেন্ডেন্ট, হি ইজ self-sufficient, he doesn't need anybody's help. Lam yalid, he does not give birth. Walam yulad, and he did not take birth. Walam yakul lahu kufuwan ahad, and there is nothing you can compare with him. Laisa kamislihi shay'un, যে কিতাবে আমরা সৃষ্টিকর্তার এই পরিচয়টা পেলাম, যেটা আমরা আমাদের পরিচয়ের সাথে মিলে যায়, আমরা যেটা ডিসকভার করলাম, সেই কিতাবের মধ্যে আরেকটা আয়াতে বলা আছে লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুর সাথেই তার তুলনা হয় না। কিভাবে করবেন আপনি কোনো কিছুর সাথে তার তুলনা? এই পুরো ইউনিভার্সটা যত বড়ই হোক না কেন, দ্যাট ইজ লিমিটেড। যা আছে আমাদের জানার মধ্যে, আমাদের অবজারভেবল ইউনিভার্সের মধ্যে সব কিছুই লিমিটেড, বিকজ এভরিথিং মেনটেইনস ফলো ল। তো সব কিছু তো লিমিটেশনের মধ্যে আছে, তাহলে উনি কীভাবে লিমিটেশনের মধ্যে আসবেন? লাইসা কামিসলিহি শাইউন, উনি কোনো কিছুর সাথে ওনার তুলনা করা যায় না। এখন আমরা আলাপ করব যে সৃষ্টিকর্তা আমাদেরকে বললেন, আমরা পেলাম উনি হচ্ছেন ইলা, আল ইলা, দ্য অনলি ইলা। সেই সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে কি বলেছেন? আমরা যেগুলো বিভিন্ন পয়েন্টে আলাপ করেছি, যে ফিক্সেশন, লিমিটেশন, ক্যানট ক্রিয়েট ইটসেলফ, ক্যানট মডিফাই ইটসেলফ, ক্যানট চেঞ্জ ইটসেলফ, ল ক্যানট চেঞ্জ ইটসেলফ, এই যে বিষয়গুলো আমরা লয়ের যে নেচারগুলো আলাপ করলাম, লয়ের যে অ্যাট্রিবিউটসগুলো আলাপ করলাম, সেই অ্যাট্রিবিউটসগুলো সম্পর্কে আমরা এখন দেখি সৃষ্টিকর্তা কিছু বলেন কিনা। যদি বলেন এবং এটা যদি মিলে যায় তাহলে আমাদের আরও কনভিকশন যে হি ইজ দ্য ক্রিয়েটর। আসেন আমরা দেখি তিনি কি বলেছেন তার সৃষ্টি সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উনি বলেছেন সূরা কামার 54 সূরা, ইন্না কুল্লা শাইইন খালাকনা বিকাদার, I have created everything with specific measurement. Summa kana alaqatan fakhalaqa fasawwa. I have created you something which is hanging, and then I have given you shape. আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা আহসানা সুওয়ারাকুম, how beautifully he shaped you, he has given you shape. খালাকাহু ফাকাদ্দারা, I have created and I have given qadar. কুল্লা শাইইন বিমিকদার, অন্য একটা আয়াতে এসেছে যে সব কিছুর মধ্যে আছে স্পেসিফিক মেজারমেন্ট। কুল্লা শাইইন বিমিকদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said আমি সব কিছুকে তৈরি করেছি স্পেসিফিক মেজারমেন্ট হিসাবে। খালাকা ফাসাওয়াকা ফাআদালাকা, খালাকা ফাসাওয়াকা ফাআদালাকা, আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাকা। I have created and I have given shape, fashioned you by specific law, and fa'adalaka, I have given you the proper proportion, the balance.
এভরি ব্যালেন্স হ্যাজ বিন গিভেন বাই দ্য ক্রিয়েটর। সো যে ক্রিয়েটর আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলতে পারেন, এত সুন্দর করে এত ডিটেইল করে বলতে পারেন কে? যেই ক্রিয়েটর এই ব্যালেন্সগুলো, এই ব্যালেন্সিং মেজারমেন্টগুলো যিনি দিয়েছেন তিনি বলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এটা পরিপূর্ণভাবে ফিক্স করে, এটা পরিপূর্ণভাবে এটা আমাদের সাথে ম্যাচ করে। আমরা যে লয়ের যে নেচার আমরা দেখতে পাচ্ছি এটা ম্যাচ করে। তার মানে কি এই নেচারগুলো কে দিয়েছে? যে সৃষ্টিকর্তা বলছেন, যিনি ক্লেম করছেন উনিই দিয়েছেন। হি ইজ দ্য ক্রিয়েটর। নেচারের মধ্যে যে লগুলো আছে এগুলো যিনি দিয়েছেন তিনি বলছেন, ঠিক আছে? এবং আমরা এটা সত্য হিসেবে পাচ্ছি। নেচারের মধ্যে এই নিয়মগুলো আছে, নেচারের মধ্যে এই মেজারমেন্টগুলো আছে। আপনারা জানেন পৃথিবীতে প্রতি বছর একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ বৃষ্টি হয়, তার নির্দিষ্ট মেজারমেন্ট আছে। আপনারা জানেন আমাদের বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। আপনারা জানেন আমাদের পৃথিবীতে অক্সিজেনের পরিমাণের একটা মেজারমেন্ট আছে। আপনারা জানেন আমাদের এখানে ওজোন লেয়ারের O3 একটা